মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে বাড়ি থেকে বার করবেন না, আমি কিছু করিনি। পূজার শাশুড়ি যখন তাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছিল, এমন সময় পূজার ননদ এবং রজত সেখানে চলে আসে। কি হয়েছে মা, তুমি বৌদির উপরে এরকম রাগারাগি করছো কেন? এই মেয়েটা আমাদের পরিবারের মান সম্মান শেষ করে দিয়েছে। আমি তো আগে থেকেই বলতাম এই মেয়েটা ভালো নয়, তুমি জোর করে এর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে। এরপর আরতি একটি ব্যাগের মধ্যে পূজার জামা কাপড় প্যাক করে দেয় এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আপনি আমাকে ভুল ভাবছেন মা, আমি কিছু করিনি। চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমরা কেউ তোকে এই বাড়িতে থাকতে দেব না। এরপর পূজা দুঃখী হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং নিজের মায়ের বাড়িতে পৌঁছায়। পূজা নিজের মায়ের বাড়ি গেলে তার বাবা সব কথা শুনে পূজার উপর প্রচন্ড রাগারাগি করতে থাকে। সব সময় এই মেয়ের জন্য আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে যায়। এই মেয়ে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মরে গেলে ভালো হতো। মা, আপনি এরকম করে কেন বলছেন? আমার পূজা কোনোদিনও খারাপ কিছু করতেই পারে না। আরে বৌমা, তোমার কি এখনো শিক্ষা হলো না? দেখতে পাচ্ছ না তোমার মেয়ের জন্য কতবার আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। ঠাকুমার কথায় কিছু মনে করিস না পূজা, যা তুই নিজের রুমে গিয়ে রেস্ট কর। এরপর পূজা নিজের জামা কাপড় নিয়ে রুমে চলে যায়। একদিন রজত যখন নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসেছিল, এমন সময় তার গার্লফ্রেন্ড মনিকা বলে, আরে রজত, তুমি আমাকে কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারলে না? আরে মনিকা, এই মাসে বিজনেস অনেক খারাপ চলছে, পরের মাসে তোমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব, প্রমিস করলাম। রজত, তুমি সব সময় এটাই বলতে থাকো। আগের মাসে তোমাকে আমি একটা ব্যাগ কিনে দিতে বলেছিলাম, কিন্তু তুমি এখনো পর্যন্ত সেটা কিনে দাওনি। আরে মনিকা, সেই ব্যাগের দাম 3 লাখ টাকা, তুমি এত দামি ব্যাগ নিয়ে কি করবে? সেটা আমি নিজের বান্ধবীদেরকে দেখালে তারা আমাকে দেখে অনেক হিংসে করবে। মনিকা, তুমি এভাবে রাগ করলে তোমাকে আরো সুন্দর দেখায়। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, আমার উপর এত রাগ করছো কেন? এভাবেই রজত তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে। এরপর আরো কয়েকদিন কেটে যায়। একদিন রজতের বোন মালা খুব চিন্তিত হয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। এসব একদম ভালো হচ্ছে না, আমার মনে হচ্ছে একদিন আমাদেরকে বিপদে পড়তে হবে। কি হয়েছে মালা, তুই কার সঙ্গে ফোনে কথা বলছিস? আরে দাদা, তুমি এখানে অফিস থেকে কখন ফিরলে? তুই আমার কথা ছাড়, আগে বল তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? না দাদা, আমার কিছু হয়নি, আসলে কলেজের একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, সেটা নিয়েই একটু কথা বলছিলাম। মালা, তোর যে কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দিস, তোর দাদা থাকতে তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে দাদা। আচ্ছা, তুই সেদিন মনিকার সঙ্গে দেখা করেছিলি, মনে আছে তো? মেয়েটাকে তোর কেমন লাগলো? দাদাকে সেই মেয়েটার ব্যাপারে কি আর বলবো, এটা তো আর বলতে পারবো না যে আমি তাকে একেবারে সহ্য করতে পারি না। আরে কি হলো, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? না না দাদা, কিছু ভাবছি না, মনিকাকে আমার ঠিকঠাকই মনে হয়েছে। এরপর রজত নিজের রুমে চলে যায়। সেদিন বিকেল বেলায় আরতি দেবী যখন হল রুমে বসেছিল, এমন সময় পূজার বাবা মা সেখানে আসে। তারা আরতি দেবীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। আপনি বিশ্বাস করুন দিদি, আমার মেয়ে কোনো ভুল করেনি। আপনার মেয়ে ভুল করেনি, তাহলে বাড়িতে অ্যাবর্শন পিল এলো কিভাবে? সেটা তো আমি জানি না দিদি, তবে এটা বলতে পারবো যে ওই ওষুধ আমার মেয়ের নয়। আমি কিছুটা হলেও আপনাদেরকে সম্মান করি, তাই এখনো পর্যন্ত খারাপ কিছু বললাম না। এবার আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি উল্টোপাল্টা কথা বলতে বাধ্য হব। কিন্তু দিদি, এভাবে তাকে বাড়ি থেকে বার করে দিলে তার জীবন খারাপ হয়ে যাবে। এখন আমি সেই ব্যাপারে কোনো কথা বলতে চাই না দাদা, এবার আপনারা বাড়ি ফিরে নিজের মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিন, পরে কি হবে দেখা যাবে। এরপর পূজার বাবা মা সেখান থেকে চলে যায়। পূজার বাবা মা চলে যাওয়ার পর আরতি দেবীর মেয়ে সেখানে আসে এবং তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। এবার বল, কি বলার জন্য আমাকে ডেকে আনলি? মা, ওই মনিকা একদম ভালো মেয়ে নয়, তুমি দাদার কথায় তাকে এই বাড়ির বৌমা করে নিও না যেন। পূজা বৌদি তার তুলনায় অনেক ভালো মেয়ে। কথাটা একদম ঠিকই বলেছিস মালা, এটা আমিও জানি যে রজত মনিকাকে বিয়ে করে নিলে আমাদের জীবন আরো বেশি খারাপ হয়ে যাবে, ওই মেয়েটা আমাদের সংসার ভেঙে ফেলবে। কিন্তু আমি বুঝতে পারছি না রজতকে কিভাবে বোঝাবো যে মনিকা তার জন্য ভালো মেয়ে নয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়।
একদিন মালা মার্কেটে দাঁড়িয়ে কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। আসলে সে পূজার বোন শিল্পার সঙ্গেই কথা বলছিল। এবার কি চাও তুমি? আমি যেমনটা বলেছি তেমনটাই করবে। বেশি চালাকি করতে গেলে আমি তোমার কি অবস্থা করবে এটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা মতোই কাজ করব। তুমি বারবার আমাকে ফোন করে বিরক্ত করো না প্লিজ। মনে হচ্ছে আমার কথা শুনে তোমার অনেক রাগ হচ্ছে। তবে যতই রাগ হোক আমার সামনে দেখানোর চেষ্টা করো না। আমি যেদিন রেগে যাব সেদিন তোমার জন্য ভালো হবে না। এবারে ফোন রাখো। শিল্পা এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে মালা অনেক চিন্তিত হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের মায়ের কাছে যায়। মা তাড়াতাড়ি চলো, আমাদের এখনই বিকাশ মামার অফিসে যেতে হবে, মামা মারা গেছে। মালার কথা শুনে আরতি দেবী অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি তার সঙ্গে বিকাশের অফিসে পৌঁছায়। তারা সেখানে গিয়ে দেখে সেখানে আগে থাকতে পুলিশ তদন্ত করছে এবং শিল্পা জোরে জোরে কান্নাকাটি করছে। বিকাশ বাবুকে কেউ খাবারের মধ্যে বিষ খাইয়ে দিয়েছে। কিন্তু ইন্সপেক্টর বাবু, আমার ভাইয়ের সঙ্গে কি এরকম করতে পারে? আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, সবাই তাকে অনেক পছন্দ করত। এখন কিছু বলা যাবে না, তদন্ত করার পর আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো। এরপর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা যখন একটি ছেলের সঙ্গে বাড়িতে বসেছিল এমন সময় মালা তার কাছে যায়। মালা ছেলেটিকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে শিল্পা এই ছেলের সঙ্গে মিলে বিকাশকে মেরেছে। এবার তুমি হ্যাপি হয়েছো? আমার ভালো মামাকে তুমি প্রাণে মেরে ফেললে। আমি আর চুপ করে থাকতে পারবো না, আমি সবাইকে তোমাদের ব্যাপারে জানিয়ে দেব। এখান থেকে পালাতে পারবে তবেই তো সবাইকে বলবে। শিল্পা এবং সেই ছেলেটি মালাকে ধরার জন্য তার কাছে যায়, কিন্তু মালা ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মালা রাস্তা থেকে ছুটে যাচ্ছিল এমন সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কেউ তাকে হসপিটালে ভর্তি করে। কিছু সময়ের মধ্যেই মালার মা, দাদা এবং মনিকা হসপিটালে পৌঁছায়। তারা মালার অবস্থা দেখে অনেক দুঃখী হয়ে যায়। পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি তাকে রক্ত দিতে হবে। আপনারা তাড়াতাড়ি ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আরে মনিকা, তোমার ব্লাড তো ও পজিটিভ। প্লিজ আমার বোনকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নাও। আমাদের কারোর রক্ত ম্যাচ করছে না, না হলে আমরাই দিয়ে দিতাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রক্ত দিতে পারবো না। তাছাড়া আমার একটা ইম্পর্টেন্ট কাজও আছে, তাই আমি চলে যাচ্ছি। পেশেন্ট এখন অজ্ঞান আছে, তার জ্ঞান ফিরলে তবেই আপনারা তার সঙ্গে দেখা করতে পারবেন। মনিকার এরকম ব্যবহার দেখে রজত অনেক দুঃখী হয়ে যায়। রজত দুঃখী হয়ে দাঁড়িয়েছিল এমন সময় পূজা তার বাবা মায়ের সঙ্গে সেখানে চলে আসে। তুমি একদম চিন্তা করো না রজত, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি মালাকে রক্ত দেব। এরপর পূজা মালাকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নেয়। রক্ত দেওয়ার পর পূজা অপারেশন রুম থেকে বেরিয়ে পড়ে। তোমার অনেক ধন্যবাদ বৌমা, আজ তুমি না থাকলে আমার মেয়েটা বাঁচতো না। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মতো ভালো মেয়ের উপরে এত সন্দেহ করলাম। আরে মা, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? তখন আপনার যেটা ঠিক মনে হয়েছিল আপনি সেটাই করেছেন। আমি প্রার্থনা করব আসল সত্যিটা সকলের সামনে চলে আসুক। তুমি আমাকেও ক্ষমা করে দাও পূজা। আমরা তোমার উপর এত অত্যাচার করলাম, তারপরেও তুমি এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ালে। এরপর সেদিন রাতের বেলা মালাকে দেখার জন্য শিল্পা হসপিটালে আসে। শিল্পা অপারেশন রুমের বাইরে থেকে মালাকে দেখার পর সকলের সঙ্গে গল্প করতে থাকে। এরপর মাঝরাতে সকলে ঘুমিয়ে পড়ার পর শিল্পা চেয়ার থেকে উঠে পড়ে এবং অপারেশন রুমের দিকে যায়। শিল্পা যখন দরজার কাছে পৌঁছায় এমন সময় আরতি দেবী তাকে দেখে নেয়। আরে শিল্পা, তুমি কোথায় যাচ্ছ? আরে আন্টি, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, তাই আমি ওষুধ খুঁজছিলাম। প্রচন্ড জোরে ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি আমাকে ওষুধ দিন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, রিসেপশনে জিজ্ঞাসা করে কোনো ওষুধ নিয়ে নেব। আরতি দেবী এই বলে শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর এক ছেলে অপারেশন রুমের ভেতরে যায় এবং মালাকে খুন করার চেষ্টা করে। এরই মধ্যে মালার বাবা মদন বাবু তাকে দেখে ফেলায় ছেলেটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। দাঁড়াও দাঁড়াও বলছি, এসব কি হচ্ছে? কি আমাদের পরিবারের সকলকে মারার চেষ্টা করছে? মদনের ডাকাডাকি করায় সকলে সেখানে এসে উপস্থিত হয়। এরপর মদন সকলকে এই ব্যাপারে জানিয়ে দেয়। বাবা, তুমি চিন্তা করো না, এর পেছনে কে আছে খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরে যাব। আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি।
কিছু সময়ের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কিছুই পায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মদনবাবুর ভাগ্নে বিক্রম যখন নিজের দোকানে ছিল, এমন সময় পুলিশ সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আপনারা আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অপরাধ করেছি? আমরা খবর পেয়েছি তুই মদন বাবুকে মারার চেষ্টা করছিলি। মদন বাবুকে মারতে না পারায় তুই তার মেয়েকে মারতে গিয়েছিলি। এটা সত্যি নয় ইন্সপেক্টর সাহেব, আমি মালাকে মারার চেষ্টা করব কেন? তুই সানির সঙ্গে মিলে মদন বাবুকে মারার প্ল্যান করিসনি? এটা কি সত্যি কথা নয়? পরিষ্কার করে আমাদেরকে সব কথা বল। পুলিশ এই বলে বিক্রমকে খুব মারধর করে। পুলিশের হাতে অনেক মার খাওয়ার পর বিক্রম নিজের ভুল স্বীকার করে নেয়। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি মদন কাকুকে মারার প্ল্যান করেছিলাম, কিন্তু পরে আমি নিজের মাইন্ড চেঞ্জ করে ফেলেছিলাম। আচ্ছা, তাহলে তুই পরে মদন বাবুকে মারার প্ল্যান করেছিলি, তাই তো? না ইন্সপেক্টর সাহেব, আমি তাকে মারার প্ল্যান করিনি। কে তাকে মারতে চেয়েছে এটাও আমি জানি না। আমি দিব্যি খেয়ে বলছি, এতে আমার কোনো হাত নেই। হাবিলদার, আমি অন্য কাজে যাচ্ছি। তুমি এই ছেলেটাকে এত মারো যে সে যেন সব ভুল স্বীকার করে নেয়। স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, আমি নির্দোষ। পুলিশ বারবার জিজ্ঞাসা করার পরেও বিক্রম একই উত্তর দেয়। অপরদিকে মালার পরিবারের সকলে জানতে পারে যে পুলিশ বিক্রমকে অ্যারেস্ট করেছে। এটা আমি ভালো করে জানতাম যে বিক্রম একটা বেকার ছেলে, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে আমাকে মারার প্ল্যান করবে। তুমি একদম ঠিক বলেছো বাবা। পুলিশ তদন্ত করছে। বিক্রম ভুল স্বীকার করে নিলে তাকে কঠিন শাস্তি পাওয়ানোর ব্যবস্থা করতে হবে। পুলিশ তাড়াতাড়ি নিজের তদন্ত শেষ করুক। এর পেছনে যে আছে তাকে আমরা ছাড়বো না। মালার পরিবারের সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। অপরদিকে পূজার ঠাকুরমা বিমলা দেবী শিল্পাকে বারবার ফোন করে। শিল্পাকে এতবার ফোন করলাম, সে আমার ফোন কেন তুলছে না? জানি না তার কি হয়েছে, আর একবার ফোন করে দেখি। বিমলা দেবী আবার শিল্পাকে ফোন করে এবং এইবার শিল্পা ফোন রিসিভ করে নেয়। আরে শিল্পা, বিয়ের পর তুই নিজের ঠাকুমাকে ভুলেই গেছিস। তোকে এতবার ফোন করছি, তুই আমার ফোন তুলছিস না কেন? ঠাকুমা, এমনিতে আমার মাথা খারাপ আছে, তুমি নিজের বেকার কথা বলে আরো খারাপ করে দিও না। তুই এরকম ভাবে কথা বলছিস কেন? তাছাড়া তোর কথা জড়িয়ে যাচ্ছে কেন, যেন মনে হচ্ছে তুই নেশা করে আছিস। ঠিক আছে, এত যখন জানতে চাইছো তাহলে ভালো করে শুনে নাও। আমি ড্রিঙ্ক করছি, তার মানে মদ খাচ্ছি, মদ। বারবার আমাকে ফোন করে আমার মাথা খারাপ করো না। শিল্পা যখন নিজের ঠাকুমাকে এসব কথা বলছিল, এমন সময় শিল্পার পাশে থাকা সেই ছেলেটি বলে, আরে তুমি ওই বুড়িটার সঙ্গে কথা বলছো কেন? ফোনটা কেটে দাও। এরপর শিল্পা ফোন কেটে দেয়। অপরদিকে শিল্পার এরকম ব্যবহার দেখে তার ঠাকুমা অনেক দুঃখী হয়ে যায়। পার্বতী, আজ আমি বুঝতে পেরে গেলাম পূজা শিল্পার ব্যাপারে যেসব কথা বলতো সেগুলো সত্যি ছিল। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন। সে কতবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আপনি বারবার পূজাকে উল্টোপাল্টা কথা বলে চুপ করিয়ে দিতেন। আপনি সব সময় পূজাকে তার পুরানো ভুলের জন্য খোঁটা দিতেন, অথচ সেখানেও পূজার কোনো ভুল ছিল না। আসলে পূজা যখন ছোট ছিল সেই সময় সে তার এক বন্ধু রাহুলের সঙ্গে একটি জঙ্গলে হারিয়ে গিয়েছিল। পূজা তার একদিন পর বাড়ি ফিরেছিল। সেদিন থেকে বাড়ির সকলে পূজাকে ভুল ভাবতে শুরু করে এবং নানাভাবে তাকে অপমান করতে থাকে। আজ এত বছর পর সকলে বুঝতে পেরেছিল যে সেদিনও পূজা সত্যি কথাই বলেছিল। অন্যদিকে হসপিটালে রজত এবং পূজা যখন দাঁড়িয়েছিল, এমন সময় শিল্পা সেখানে আসে। আরে শিল্পা, তুই এখানে? বাড়িতে থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাছাড়া সবসময় বিকাশের কথা মনে পড়ছে, তাই এখানে চলে এলাম। এভাবে দুঃখী হয়ে থাকলে চলবে না শিল্পা, তোর শরীর খারাপ হয়ে যাবে, তোকে নিজের লাইফে এগিয়ে যেতে হবে। পূজা শিল্পাকে বোঝাচ্ছিল, এমন সময় মনিকা সেখানে আসে এবং রজতের সঙ্গে কথা বলতে শুরু করে। ডার্লিং, সেদিনের জন্য কিছু মনে করো না যেন। সেদিন আমার কাজ না থাকলে আমি রক্ত দিয়েই দিতাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এবার এখান থেকে চলে যাও। না রজত, তুমি এভাবে আমাকে ছাড়তে পারো না। ছাড়তে পারবো না আবার কি? আমি তোমাকে সেদিনেই ছেড়ে দিয়েছি, এবার চলে যাও আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি নিজের গেও বউটার সঙ্গেই থাকো। মনিকার কথা শুনে পূজা প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি জোরে থাপ্পড় মেরে দেয়।
এরপর মনিকা সেখান থেকে চলে যায়। মনিকা অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তুমি তাকে চড় না মারলে আমি নিজেই মারতাম। আমার কপাল অনেক ভালো যে তার মতো খারাপ মেয়ে থেকে বেঁচে গেছি। আশা করছি আজকের পর মনিকা আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবে না। আমারও তাই মনে হচ্ছে পূজা, তুমি যা জোরে থাপ্পড় মেরেছো তার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। পরের দিন মালাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং সকলে তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। মালাকে ডিসচার্জ করে দিলেও ডাক্তার এটা বলে দেয় যে কয়েকদিন পর্যন্ত সে কথা বলতে পারবে না। বাড়ি ফিরে সকলে মালাকে তার রুমে পৌঁছে দিয়ে হল রুমে গিয়ে বসে। সকলে যখন বসেছিল এমন সময় শিল্পা সেখানে আসে। আরে দিদি, বাড়িতে অনেক একা একা মনে হচ্ছিল, তাই এখানে চলে এলাম। ভাবছি কয়েকদিন তোমার শ্বশুর বাড়িতে থাকবো, তোমাদের মাঝে থাকলে আমার দুঃখ কিছুটা কম হবে। আরে শিল্পা, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? এটাও তো তোরই বাড়ি, তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস। হ্যাঁ শিল্পা, তোমার দিদি একদম ঠিকই বলছে, এটাকে তুমি নিজের বাড়িই মনে করো। এরপর শিল্পা সেখানে থেকে যায়। সেদিন রাতের বেলা শিল্পা জল খাওয়ার নাম করে রান্নাঘরে যায়। এই ঘুমের ওষুধ আজ সবার খাবারে মিশিয়ে দেব। রাতে যখন সকলে গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, সেই সময় আমি নিজের কাজ খুব ভালোভাবে করতে পারবো। এত সহজে আমি নিজের প্ল্যান খারাপ হতে দেব না। এরপর শিল্পা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সেদিন মাঝরাতে সকলে যখন ঘুমিয়েছিল এমন সময় শিল্পা রুম থেকে বেরিয়ে আসে এবং মালার রুমে যায়। এই তো মালা ঘুমিয়ে আছে। বাই বাই মালা, আজ তোমাকে মরতে হবে। তোমাকে বাঁচিয়ে রাখলে সকলে আমার ব্যাপারে জানতে পেরে যাবে। তোমার বেঁচে থাকার অধিকার নেই মালা। শিল্পা একটি বালিশ নিয়ে মালার মুখে চাপা দিতে যাচ্ছিল এমন সময় পূজা পুলিশকে নিয়ে সেখানে চলে আসে। ইউ আর আন্ডার অ্যারেস্ট শিল্পা, নিজের জায়গা থেকে নাড়াচাড়া করার চেষ্টা করবে না। এরপর পূজা শিল্পার কাছে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে। তুই একটা মেয়ের নামে কলঙ্ক শিল্পা। কিন্তু আমি তো... শিল্পা কিছু বলতে যাচ্ছিল এমন সময় তার মায়ের বাড়ির সকলে এবং পূজার শ্বশুর বাড়ির সকলে সেখানে এসে উপস্থিত হয়। এরপর পূজার শাশুড়ি বলে, আরে শিল্পা, আমরা তোমার ব্যাপারে কিভাবে জানতে পারলাম শুনবে? সেদিন হসপিটালে যে ছেলেটা মালাকে মারার জন্য এসেছিল তার হাতে সেই আংটি ছিল, যে আংটি তোমার হাতে ছিল। আমারও তোর উপর সন্দেহ হয়েছিল শিল্পা। আমি যখন তোকে ফোন করেছিলাম তখন তোর পাশে কোনো ছেলে কথা বলছিল। ঠাকুরমা, আমি কিছু করিনি, তুমি আমাকে বাঁচাও ঠাকুরমা। তোমরা পুলিশকে এখান থেকে চলে যেতে বলো। আরে শিল্পা, এত তাড়াতাড়ি ভয় পেয়ে যাচ্ছিস কেন? আসলে এই সবকিছু ইন্সপেক্টর বাবুরই প্ল্যান ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্সপেক্টর বাবু। ইন্সপেক্টর, তাড়াতাড়ি একে নিয়ে যান। আমি চাই না এর মতো বাজে মেয়ে আমাদের বাড়িতে থাকুক। রজতের কথা শুনে শিল্পা আরো ভয় পেয়ে যায় এবং সকলের পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। মা, তুমি সকলকে বোঝাও না, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে বাঁচাও। ইন্সপেক্টর বাবু, এই মেয়েটার সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নেই, আপনি তাড়াতাড়ি একে এখান থেকে নিয়ে যান। এরপর পুলিশ শিল্পাকে অ্যারেস্ট করে নেয়। শিল্পা যে ছেলের সঙ্গে এসব কাজ করেছিল পুলিশ তাকেও অ্যারেস্ট করে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং মালা সুস্থ হয়ে ওঠে। মালা সুস্থ হওয়ার পর তার মাকে বলে, মা, আমি তোমাকে সব সত্যি কথাগুলো বলতে চাই। হ্যাঁ বল না, কি রকম সত্যি কথা? মা, আমাদের বাড়িতে যে অ্যাবর্শন পিলগুলো রাখা ছিল সেগুলো আমি ব্যবহার করতাম। আমি এখনো নরেনের সঙ্গে দেখা করি। আমার এই কথাটি শিল্পা জানতে পেরে গেছিল আর সে আমাকে ব্ল্যাকমেল করত। শিল্পা আমাকে বলেছিল আমি যদি বিকাশ মামার মৃত্যুর ব্যাপারে তোমাদেরকে জানাই তাহলে সে আমার এই কথাটি তোমাদেরকে জানিয়ে দেবে। মালা তার মাকে জানিয়ে দেয় যে কিভাবে শিল্পা প্রথমে তার শাশুড়িকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দেয় এবং পরে তার স্বামীকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করে। মা, আমি জানি তুমি আমাকে অনেক রাগারাগি করবে, কিন্তু আমি নরেনকে অনেক ভালোবাসি। আমি তোর উপর রাগারাগি করবো না মালা। আমি আজকে নরেনের বাড়িতে গিয়ে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ মা। এরপর সেদিন বিকেল বেলায় আরতি পূজাকে সঙ্গে নিয়ে নরেনদের বাড়িতে যায় এবং মালা ও নরেনের বিয়ে ঠিক করে দেয়। এরপর থেকে সকলে হাসি খুশিতে নিজেদের জীবন কাটায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।